খাওয়া দাওয়া হয়ে গেলে পর অঞ্জন এলো আড্ডা দিতে। দীপ্ত দরজাটা ভেতর থেকে বন্ধ করলো। তারপর একখানা সিগারেট জ্বালিয়ে অঞ্জনকে বলল, আচ্ছা আমায় একটা কথা যুক্তি দিয়ে বলতো, তোর কাকামণির পক্ষে কি আলমারিটা ফেলে দেওয়া সম্ভব? অঞ্জন মাথা চুলকে বলল, কথাটা তো আমি ভেবে দেখিনি, কিন্তু নিজে মুখেই তো বলছিল সব লণ্ডভণ্ড করে দেব। তাহলে? অঞ্জনকে সিগারেটের কাউন্টারটা দিয়ে বলল, দেখ, একজন নেশাগ্রস্ত লোকের পক্ষে ওরকম ভারী আলমারি ফেলা অসম্ভব। এটাই আমার ভাবাচ্ছে। আচ্ছা এবার বলতো, তোর কাকামণি কেন বলল আমায় বাদ দেয়া? দীপ্তর কথা শুনে অঞ্জন বলল, তবে শোন, কুমারগঞ্জে আমাদের একটা চটকল আছে, প্রায় 50 শ্রমিক আর 10-12 জন স্টাফ। এই চটকলেই আমাদের আয়ের মূল উৎস। জ্যাঠামশাই সমস্তটা সামলাতেন। গত মাসে জ্যাঠামশাইয়ের স্ট্রোক হবার পর ভাবল যদি পরে কোনো সমস্যা হয়, তাই সম্পত্তির একখানা উইল বানানো দরকার। এখন জ্যাঠামশাইয়ের তো কোনো ছেলে নেই, আর জেঠিমা তো সেই কবেই মারা গেছেন। আছে শুধু ওই এক বিধবা মেয়ে, সহায় সম্বলহীন মেয়ে, কেউ দেখার নেই। তাই জ্যাঠামশাই তার সম্পত্তির অর্ধেক তার মেয়েকে আর বাকি অর্ধেক আমার নামে করে দিতে চায়। দীপ্ত অবাক হয়ে বলল, তাহলে তোর কাকামণি? অঞ্জন ঘাড় নেড়ে বলল, না, ওর নামে কিছু নেই, তবে ওর জন্য একটা ব্যবস্থা করেছেন। উইল অনুযায়ী কাকামণি যতদিন বাঁচবে ততদিন একটা মাসোহারা পাবে। যেহেতু মদের নেশা করে, তাই ওর নামে কিচ্ছুটি লেখেনি, শুধু মাসোহারাটুকু ছাড়া। দীপ্ত বলল, উইলটা কি বানানো হয়ে গেছে? অঞ্জন বলল, রেডি হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি। এই সপ্তাহে রেজিস্ট্রি হবার কথা। আকস্মাৎ দরজার দিকে চোখ পড়তেই দীপ্ত দেখল একটা ছায়া মূর্তি যেন দরজার কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছে। দীপ্ত আস্তে আস্তে দরজার দিকে এগোতেই চট করে সেটা মিলিয়ে গেল। দরজা খুলে দেখল কেউ নেই। অঞ্জন কিছু বুঝতে না পেরে বলল, কি হলো রে? দীপ্ত মুখে আঙুল দিয়ে ইশারা করে বলল, চুপ, একদম চুপ। তারপর নিচে সিঁড়ির কাছে গিয়ে দেখল একজন বছর 30-এর যুবতী সিঁড়ি বেয়ে ছাদে উঠছে। হাতে দুখানা উল বোনার কাঁটা, আর তাতে হরেক রকম উল দিয়ে বোনা সোয়েটার জাতীয় কিছু। ভদ্রমহিলার পরনে একটা সাদা থান। দীপ্ত বুঝল ইনিই তাহলে জিমুত বাহন বাবুর বিধবা কন্যা। কিন্তু হাঁটা চলার ভাবখানা দেখে মনে হলো না যে উনি এক্ষুনি আড়ি পাচ্ছিলেন। তাহলে কি অন্য কেউ? সন্ধ্যার দিকে দীপ্তকে নিচের ঘরে ডেকে পাঠালেন স্বয়ং জিমুত বাহন বাবু। সঙ্গে অঞ্জনও গেল জ্যাঠামশায়ের সদর ঘরে। দীপ্ত ঘরে ঢুকে দেখল জ্যাঠামশাই চোখে একটা চশমা পরে তক্তাপোষের উপর ঝুঁকে কি যেন মনোযোগ দিয়ে দেখছে। ওরা ঢুকতেই বললেন, এসো এসো, বসো। তারপর দীপ্তকে জিজ্ঞেস করল, শুনলাম তুমি নাকি গোয়েন্দা বিভাগে চাকরি করো? দীপ্ত হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। তিনি চট করে বললেন, আচ্ছা দেখি তোমার বুদ্ধির ধার কেমন। তারপর একখানা পুরনো দাবার ছক বের করে বললেন, দেখি কে জেতে, সরকারি গোয়েন্দা নাকি চটকলের মালিক। খেলা শুরু হলো। অঞ্জন মনোযোগের সঙ্গে দেখতে থাকল। জিমুত বাহন বাবু প্রথম থেকেই ঘোড়ার চালের উপর নির্ভর করে দুর্দান্ত খেলছেন, আর দীপ্তর ভঙ্গিমা রক্ষণাত্মক। ভদ্রলোক একসাথে দীপ্তর দুখানা গজ চালাকি করে খেয়ে নিল। দীপ্ত দাবা খেলায় যেন ওনার কাছে বাচ্চা। একে একে মন্ত্রী, দুখানা ঘোড়া, গোটা 5 বোরে খেয়ে নিলেন জিমুত বাহন বাবু। দীপ্ত কিছু কম যায় না। সে মন্ত্রীরাকে নৌকা দিয়ে তুলে নিল। এইভাবে টান টান উত্তেজনার প্রহর কাটতে লাগল। হঠাৎ দীপ্ত একখানা মোক্ষম চাল দিল। সামনের বোড়েটাকে নৌকা দিয়ে আড়াল করে রাজার ঘরে কোনাকুনি বসিয়ে দিল। জ্যাঠামশাই, কিস্তিমাত। জিমুত বাহন বাবু গুটি খাবার কোনো উপায় নেই দেখে এক মুহূর্ত চুপ করে বসে রইলেন। তারপর বলে উঠলেন, সাবাস গোয়েন্দা, ব্রেভো, দারুণ খেলেছ।
সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তারপর নিজে উঠে সদর ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে দীপ্তকে বলল, তোমায় একটা বিশেষ দরকারে ডেকেছি। দীপ্ত যেন ওনার ইঙ্গিতটা বুঝতে পারল। জিমুদবাহন বাবু দীপ্তকে বললেন, শোনো গোয়েন্দা, আজ দুপুরে যে ঘটনাটা ঘটল তারপর থেকেই আমার একখানা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছে না। দীপ্তর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। সে বলল, কিছুটা আঁচ করতে পেরেছি আমি। তিনি ভ্রু কুঁচকে বললেন, বলো দেখি, কি সেই জিনিস? দীপ্ত এবার ওনার চোখে চোখ রেখে বলল, আমি যদি ভুল না করে থাকি তাহলে খুব সম্ভবত আপনার বানানো উইলটা চুরি গেছে। কি ঠিক বলছি তো? জিমুদবাহনবাবু আশ্চর্য হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, সাবাস গোয়েন্দা, এখানেও তুমি 100-ই 100। কিন্তু আমার একটা কথা বলো, তুমি জানলে কি করে? সে অঞ্জনের দিকে তাকিয়ে বলল, আজ দুপুরে আপনাদের উইলের কথা ও বলেছে। যখন ও ঘরে গিয়ে দেখলাম আপনার আলমারিটা ওইভাবে পড়ে আছে, তখনই চিন্তা করেছিলাম। পরে যখন ওর মুখে উইলটার কথা শুনলাম তখন নিশ্চিত হয়ে বুঝলাম ওটা হারানোর সম্ভাবনাই প্রবল। জিমুদবাহনবাবু চিন্তা করে বললেন, তোমার কাকে সন্দেহ হয়? দীপ্ত বলল, ওভাবে তো বলা সম্ভব নয়। তিনি বললেন, ব্যাটার ছেলে কৃষ্ণর কাজ নয় তো? দীপ্ত বলল, হতেও পারে, আবার নাও হতে পারে। এরপর জিমুদবাহনবাবু কেমন যেন রেগে গিয়ে বললেন, তুমি জানো কৃষ্ণ গত মাসে দেরাজ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়েছে। এই কথা শুনে দীপ্ত শান্ত হয়ে বলল, আপনি কি হাতে নাতে ধরেছেন? উনি অবজ্ঞা স্বরে বললেন, তা ধরিনি, কিন্তু ও ছাড়া এই কাজ কেই বা করবে? চিরটা কাল শুধু মদ আর ফুর্তি। দীপ্ত কিছু বলল না, শুধু লক্ষ্য করল অঞ্জনকে। ওর মুখখানা ভীষণ ম্লান দেখাচ্ছিল। অঞ্জন জ্যাঠামশাইকে বলল, জ্যাঠামশাই, আমি একটু বাইরে যাচ্ছি, শঙ্করকে রাতের খাবারের ব্যবস্থা করতে বলে গিয়ে। জ্যাঠামশাই সম্মতি দিতে সে ঘর থেকে চলে গেল। অঞ্জন চলে যেতে দীপ্ত জিমুদবাহনবাবুকে বলল, আপনাকে একটা ব্যাপারে সতর্ক করতে চাই। আপনি এই কটা দিন একটু সাবধানে থাকুন, যতদিন না উইলটা পাওয়া যায়। জিমুদবাহনবাবু ভেবে বললেন, তুমি কি বলতে চাও আমার কেউ ক্ষতি করতে পারে? সে বলল, দেখুন, সাবধানের মার নেই। তাছাড়া আপনার একবার স্ট্রোক হয়ে গেছে শুনলাম। জিমুদবাহনবাবু বললেন, বেশ ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় সাবধানেই থাকব। এরপর দীপ্ত সেদিনের মতো বিদায় জানিয়ে চলে গেল। রাত্রে খাওয়া দাওয়ার পর অঞ্জনের সাথে অনেকক্ষণ গল্প করল দীপ্ত। অঞ্জন চলে গেলে সে দক্ষিণ খোলা জানলাটার দিকে এসে দাঁড়ালো। জানলার সামনে একখানা বড় শিরীষ গাছ। জানলা থেকে সোজাসুজি বাইরের পেল্লায় গেটখানা দেখা যায়। গেটের দুধারে চওড়া থামের ওপর জ্বলছে দুটো শৌখিন সাঁঝবাতি। হঠাৎ করে কেউ বাইরে থেকে ঢুকলে পরিষ্কার দেখা যায়। বাইরে ফুরফুরে হাওয়া বইছে। জ্যাঠামশাইয়ের ঘর থেকে রেডিওতে পুরনো একটা নজরুল গীতি ভেসে আসছে। অনেক দিন আগে এই সুরটা কোথায় যেন শুনেছিল, মনে করার চেষ্টা করছিল দীপ্ত। এমন সময় বাইরে একটা ভীষণ চেনা আর্তনাদ শুনে চমকে উঠল। আওয়াজটা জ্যাঠামশাইয়ের ঘরের সামনে থেকে ভেসে এলো মনে হলো। তাড়াতাড়ি দৌড়ে গেল দীপ্ত। পায়ের শব্দ পাওয়া মাত্র কে যেন হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে এক ছুটে পালিয়ে গেল। দীপ্ত তার পিছন পিছন ছুটল, কিন্তু কিছুক্ষণের পরেই বাড়ির পিছনের অন্ধকারে মিলিয়ে গেল। লোকটা যে কে বুঝতেই পারল না সে। ফিরে এসে দেখল জিমুদবাহনবাবুর শোবার ঘরের দরজার সামনে চিত হয়ে পড়ে আছেন। কেউ যেন ভোঁতা কিছু দিয়ে তার মাথার সামনের দিকটা প্রচণ্ড জোরে আঘাত করেছে। সারা শরীর তার রক্তে ভেসে যাচ্ছে। ওনার ফতুয়ার সামনের দিকটা ছেঁড়া। দীপ্ত দেখল আশেপাশে ভোঁতা কিছু পড়ে নেই। জিমুদবাহনবাবুর হাত দুটো খোলা।
ততক্ষণে আর্তনাদ শুনে 2-3 জন চাকরও ছুটে এসেছে। দীপ্ত হাতখানা জিমুদ বাহন বাবুর নাকের সামনে নিয়ে গিয়ে দেখল শ্বাস চলছে কিনা। এমন সময় অঞ্জনও বেরিয়ে এলো ঘর থেকে। সিঁড়ি দিয়ে উঠে এলো শঙ্কর। ওর পেছন পেছন সকালের 2 জন কুস্তিগিরও এলো। দীপ্ত একটা দীর্ঘশ্বাস ফেললে বলল, হি ইজ ডেড। তারপর অঞ্জনকে বলল, আচ্ছা তোর কাকামণি এখন কোথায় রে?